একজন ব্যারিস্টারকে আর একজন মুচিকে আপনি সমান করতে পারবেন না। জনগণের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আপনার এইটা একটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে বাংলাদেশ মনে হয় রাতারাতি। আওয়ামী লীগের সুবিধাভোগী সে ওই আন্দোলনে নামছে, কিন্তু তাহলে আপনি বলবেন যে তাহলে ও কীভাবে ভিকটিম হইল? ও ভিকটিম হয়েছে ওই হত্যা দেখতে পারতেছিল না। এখনও সচিবালয়ে তদবির চলে, এখনও ঘুষ বাণিজ্য চলে, এখনও চারদিকে আওয়ামী কাঠামো যেভাবে ফাংশন করতো আপনার সমাজ সেভাবে ফাংশন করে। 24-এর জাতির পিতামাতা কারা? কোনো বৈষম্য বিরোধী না, কোনো জামাত না, কোনো বিএনপি না, এন্টার জেনারেশন। 71-এ যেরকম একটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা শুরু করছিল, এখন একদিকে জুলাইয়ের গাদ্দার, আরেকদিকে জুলাইয়ের ঠিকাদার যারা অভ্যুত্থানের নেতৃত্ব দান করে তাদের মাধ্যমে অভ্যুত্থান ফেল করে বেশিরভাগ ক্ষেত্রে। কেন ফেল করে? তারা এই সলিডারিটির দিকে আর মনোযোগী থাকে না, তারা মনোযোগী থাকে ক্যাবিনেট গঠনের দিকে। বিপ্লব হবে, অসুবিধা নাই, হ্যাঁ ভিক্ষুকই থেকে যাবে, হয়তো আগে ভিক্ষুক ঘোড়ায় ভিক্ষা করতো, এরপরে হাইটা ভিক্ষা করবে, তার ঘোড়াটাও নিয়ে যাবে। রেজাউল করিম রনি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিশেষ করে যেটা ডাক্তার জাহেদ বললেন যে এটা ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছে তারা সামনের সারিতে ছিল, নেতৃত্বের ক্রেডিট যদি নাও দিতে চান, আপনি প্রায় বিভিন্ন জায়গায় বলেন যে 5 আগস্টের আলোকে রাজনীতি হওয়া দরকার। সেই রাজনীতির জন্য তো যেই তরুণ সমাজকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, তাদের যদি এই আচরণ হয়, আবার যদি তারাই যদি নতুন বন্দোবস্তের কথা বলেন, তাহলে কোন জায়গায় মানে দাঁড়াচ্ছে কি? ওকে, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এখানে খুব ইন্টারেস্টিং একটা আলাপ আপনারা তুলছেন। দেখেন, বৈষম্য বিরোধী থেকে আগে কিন্তু উমামা পদত্যাগ করছে, এবং উমামা পদত্যাগ করার যে কারণগুলো বলছিল সেগুলো কিন্তু এখন আজকে সামনে আসছে। তার পোস্টগুলো আপনি আজকে একটা পোস্ট দিয়েছেন, দেখছেন, রাইট? তো সেটা একটা আলোচনা। আর একটা হলো, দেখেন এখানে আমি শুরু করি এই জায়গা থেকে, বৈষম্য বিরোধী কথাটা কত মধুর, তাই না? কিন্তু বৈষম্য হলো ন্যাচারাল ফেনোমেনা। আপনি বৈষম্য বিরোধী যখন কোনো কিছু বলেন, আপনি অ্যাগেনিস্ট নেচার, এমন একটা হাইপোথিসিস, এমন একটা মেসানিক জায়গায় আপনি ফাংশন করেন যেটা আসলে অ্যাচিভেবল না। যেটা অ্যাচিভেবল সেটা হলো রাইটস। আপনি বৈষম্য মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত পৃথিবী, বৈষম্য মুক্ত পরিবার, বৈষম্য মুক্ত আপনার জীবন কায়েম করতে পারবেন না। প্রকৃতির মধ্যেই বৈষম্য আছে, কিন্তু আপনি যেটা পারবেন মানুষ হিসেবে সেটা হলো, যেমন ধরেন আপনি উদাহরণ দেন, একজন ব্যারিস্টারকে আর একজন মুচিকে আপনি সমান করতে পারবেন না। পৃথিবীর কোনো সমাজে সমান করা সম্ভব না। এই জন্য সাম্যবাদের যে মার্কসের যে একদম সুপার হাইপোথিসিস, এটা ফেল করছে কেন? কারণ এটা ভিশনের দিক থেকে, চিন্তার দিক থেকে অনেক বড়, কিন্তু এটা প্র্যাকটিক্যাল না। এটা একটা ইউটোপিয়ান চিন্তা, বায়বীয় চিন্তা। প্র্যাকটিক্যাল হলো কি, আপনি মুচিকে মুচির অধিকারটা দেন, ব্যারিস্টারকে ব্যারিস্টার রাইটস দেন, কিন্তু সে ব্যারিস্টার সমাজের একটা উচ্চ পর্যায়ে আছে, এই জন্য সে মুচিকে এক্সপ্লয়েট করবে, রিক্সাওয়ালাকে এক্সপ্লয়েট করবে, এই জায়গাটা আপনি বন্ধ করেন। কিন্তু রিক্সাওয়ালা এবং ব্যারিস্টার এবং একটা অন্য পেশাজীবী সমান ইকুয়াল বৈষম্য থাকবে না, এটা হবে না, থাকবেই। জীবনের আপনার চক্রের মধ্যেই এই জিনিসটা ন্যাচারালি আছে। সহজ উদাহরণ দিয়ে বললাম। তো ফলে আপনি যেটা করবেন, ফলে আপনি বৈষম্য বিরোধী নাম দিয়ে আপনি যখন আশা করেন, ফলে এই ফ্রন্ট সামনে এরকম একটা ব্যানার দিয়ে আসার কারণে যেটা হয়েছে, জনগণের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আপনার এইটা একটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে বাংলাদেশ মনে হয় রাতারাতি। পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থানের পরে, হ্যাঁ, আপনার এই ধরনের রাতারাতি পরিবর্তন হয় না। পৃথিবীর কোনো আপনি যদি 8-10টা ক্লাসিক্যাল বিপ্লবের উদাহরণ দেন, এখানে তো বিপ্লব হয় না, হয়েছে অভ্যুত্থান। বিপ্লবের উদাহরণ স্টাডি করেন, দেখবেন যে অভ্যুত্থান বা বিপ্লবের পরে ঘটনা কী ঘটে। ঘটনা হলো অভ্যুত্থানটা কেন হয়, এটা অনেক ব্যাখ্যা আমরা দিচ্ছি। আজকে আরেকটা জায়গা থেকে বলি, সেটা হলো যে ভিকটিমহুডের একটা ঐক্য হয়। ধরেন আওয়ামী লীগের সুবিধাভোগী সে ওই আন্দোলনে নামছে, কিন্তু তাহলে আপনি বলবেন যে তাহলে ও কীভাবে ভিকটিম হইল? ও ভিকটিম হয়েছে ওই হত্যা দেখতে পারতেছিল না, ও নিতে পারতেছিল না, এটা ইমোশনালি তাকে ভিকটিম বানাইছে, এই জন্য সে রাস্তায় নামছে। কারণ দীর্ঘদিন বাপ দুর্নীতিবাজ আওয়ামী লীগের, হ্যাঁ, আপনার দামি দামি আইফোন কিনা দেয়, সেই ছেলে নেমে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কেন নেমে গেছে? এটা নিতে পারতেছিল না সে। আবার একটা গৃহবধূ, একটা স্কুলের বাচ্চা, একটা কর্পোরেট, একটা প্রাইভেট, সব মিলে এই যে ভিকটিমহুডের যে কমন ঐক্য, তার মধ্যে দিয়ে আপনি একটা পপুলার আপরাইজের মধ্যে দিয়ে হাসিনার পতন ঘটাইছেন। কিন্তু এরপরে আপনি যে শাসন কাঠামোর মধ্যে দিয়ে দায়িত্ব নিচ্ছেন, সেইটা একটা ফ্যাসিস্টিক কাঠামো। তার মানে ঘটনাটা কী ঘটলো? ঘটনাটা ঘটলো যে অভ্যুত্থানের পরে শুধু ফ্যাসিস্ট সরকার, তার কয়েকটা গুরুত্বপূর্ণ লোক, কতিপয় মাফিয়া, তারা পলায়ন করলো বা অপসারিত হইল। এই এন্টার কাঠামো আপনি অটুট রাখলেন, সেই কাঠামোতে আপনি এসে বসলেন ক্ষমতায়। ফলে আপনার ক্ষমতা চর্চার ধরনটা
এন্টার আগের যে ধরন ছিল তার থেকে কোনোভাবেই আলাদা হবে না, হওয়া সম্ভব না। এই জন্য আপনি দেখবেন এখনও সচিবালয়ে তদবির চলে, এখনও ঘুষ বাণিজ্য চলে, এখনও চারদিকে আওয়ামী কাঠামো যেভাবে ফাংশন করতো আপনার সমাজ সেভাবে ফাংশন করে। কিছু কিছু জায়গায় আপনি হয়তো এই ব্যাপক ধরেন এই যে রাস্তাঘাটের চাঁদা, সিন্ডিকেট, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে তাও কেটে কিছুদিন আপনি নিয়ন্ত্রণ রাখেন, আবার আস্তে আস্তে ওই জায়গায় চলে যায়। ফলে আমি বলতেছি আপনি এই যে পুরো কাঠামোটা, সেই কাঠামোর পরিবর্তন হয় নাই, শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়েছে। এবং এইটা তো হাসিনা পতনের কোনো আন্দোলন ছিল না, যেটা সায়েদ ভাই আলোচনা করলেন। আন্দোলনটা ছিল কোটার দাবিতে, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। ফলে এই আন্দোলনের যদি আপনি যেটা মাস্টার মাইন্ড বলেন বা লিডিং বলেন, সেই আন্দোলনের লিডারশিপটা কীভাবে তৈরি হয়েছে, খুবই অর্গানিক্যালি তৈরি হয়েছে। এই জন্য আমরা বললাম যে এই আন্দোলনের কর্তার সাথে হলো প্লুরাল কালেকটিভিটি, এটার ক্রেডিট একমাত্র শহীদদের, জীবিত কোনো লোকের কোনো ক্রেডিট নেই, আছে শুধু দায়িত্ব। যে জায়গায় আপনি প্রশ্ন করলেন যে তাহলে এই দায়িত্বটা কোথা থেকে আসলো, তাহলে অভ্যুত্থানে কোনো রাজনীতি থাকে না, অভ্যুত্থানে থাকে একটা স্পিরিট, যে স্পিরিটটা আপনি অর্জন করছেন সেটা খুবই পবিত্র এবং হলি। এবং স্পিরিট কী করে, স্পিরিট হলো, স্পিরিটকে বলা যায় আপনার হেগেলিয়ান সেন্সে যে এটা ইঞ্জিন অফ হিস্ট্রি, ইতিহাস তৈরি করবার। এবং ইতিহাস তৈরি করবার মানে আপনার বর্তমানকে আপনি প্রজেক্ট করবেন, আগামীতে আপনি কেমন দেশ, জনগোষ্ঠী বা রাষ্ট্র দেখতে চান সেটার আলোকিত আপনি আপনার ইতিহাসকে প্রজেক্ট করবেন। সেইটার একটা ইঞ্জিন বা চালিকা শক্তি হইল আপনার এই যেটাকে আমরা স্পিরিট বলি, বা বরম একটা আপনার বলবেন যে উদ্দীপনা, বা যে কিন্তু যারা এই উদ্দীপক তারাই তো এখন এই উদ্দীপক হিসাবে আপনি যে সিঙ্গেল আউট করছেন যে হ্যাঁ এখানে কি এই যে ধরেন জেন জি জেনারেশন বললাম, এটা এই 24-এর জাতির পিতামাতা কারা? কোনো বৈষম্য বিরোধী না, কোনো জামাত না, কোনো বিএনপি না, এন্টার জেনারেশন। এটা একটা জেনারেশনের মুভমেন্ট, এটা আমাদের বুঝতে হবে। এই জেনারেশনের সব লোক ফেরেস্তা তো হবেই না, অবশ্যই ফেরেস্তা হওয়ার কোনো কারণ নাই। তো ফলে এই জন্যই তো বলতেছি এটার কোনো রাজনীতি নাই। যে ছেলেটাকে আপনি দেখতেছেন লিড দিতে, ওর কাছ থেকে আপনি রাজনীতি আশা করছেন কেন? ওর কাছ থেকে আপনি এই জিনিসটা আশা করছেন কেন? এটা তো আপনাকে নির্মাণ করতে হবে। এই যে একটা সলিডারিটি আপনি 5 তারিখে অর্জন করলেন, আপনি যে মনে করলেন যে এইভাবে পাখির মতো গুলি করে মারা অন্যায়, আমি দাঁড়াইলাম, যেতে আমার জীবন গেলেও আমি দাঁড়াবো। হ্যাঁ, এই যে সলিডারিটি, এই সলিডারিটির আলোকে আপনার পলিটিক্স লাগবে। কিন্তু 5 তারিখের আলোকেই পলিটিক্স তৈরি হয়ে গেছে। এবং 71-এ যেরকম একটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা শুরু করছিল, এখন একদিকে জুলাইয়ের গাদ্দার, আরেকদিকে জুলাইয়ের ঠিকাদার। এইভাবে যদি আপনি দেশকে নিয়ে যান, তাহলে আপনি তো পুরানা যেই আপনার ন্যারেশন বলেন, বয়ানের মধ্য দিয়ে যেভাবে দেশ বিভক্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রাজনীতি করছেন। ফলে এই জন্য আমাদের 24টাকে বুঝতে হবে যে আমাকে যখন আমরা বলি 5 তারিখের আলোকে রাজনীতি লাগবে, মানে কি? মানে হলো পলিটিক্স, এতদিন রাজনীতি যেটা হয়েছিল যে রাজনীতি আপনি করবেন, তারপরে হলো টাকা পয়সা লুটপাটের একটা হাতিয়ার বানাবেন। হ্যাঁ, আপনার 5 কোটি টাকা দিয়ে নমিনেশন নেবেন, 50 কোটি টাকা চুরি করবেন। এখন সেটা না, এখন হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। এই যে আপনি 5 তারিখে নেমে গেলেন, যে অবস্থায় ছিল, এই যে নামে গেল, সলিডারিটি দেখাইলেন, এটাই রাজনীতি। আপনি জনগণের সাথে দাঁড়াবেন। কিন্তু এখন আপনি যদি মনে করেন অভ্যুত্থানটা ব্যর্থ হয় কেন, যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, এটা একটু 1 মিনিট বলে শেষ করি। ব্যর্থ হয় কারণ হইল অভ্যুত্থানের পরে এই যে সলিডারিটি অর্জন হয়, এরপরে একটা বড় অংশ যারা অভ্যুত্থানের নেতৃত্ব দান করে তাদের মাধ্যমে অভ্যুত্থান ফেল করে বেশিরভাগ ক্ষেত্রে। কেন ফেল করে? তারা এই সলিডারিটির দিকে আর মনোযোগী থাকে না, তারা মনোযোগী থাকে ক্যাবিনেট গঠনের দিকে, ক্ষমতার ভাটোয়ারের দিকে, ক্ষমতার হিস্সা আদায়ের দিক থেকে। এবং ক্ষমতার হিস্সা আদায় তাদের করতে হয় কিভাবে? করতে হয় হলো এই পুরানা কাঠামোর মধ্যেই যেয়ে বসতে হয়। বসার মধ্য দিয়ে তখন জনগণ আরও ব্যাপক বঞ্চিত হয়, ডবল বঞ্চিত হয়। কারণ হলো জনগণ যেই ইমোশন, যেই কমন ভিক্টিমহুডের মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ অবস্থায় গিয়ে এবং জীবনের রিস্ক নিয়ে এই অবস্থার পরিবর্তন করলো, আপনি সেইটার আলোকে রাজনীতি করতেছেন না। আপনি রাজনীতি করতেছেন, আপনার মাথায় একটা ক্ষমতার কাঠামো আছে, আপনি নিজেকে ক্ষমতায়িত করবেন, ক্ষমতায় কিভাবে আপনি আপনার হিস্সা আপনার কি বলে যে কায়েম করবেন, সেই আলোকে আপনি তখন ক্যাবিনেট সংস্কার হাবিজাবি এগুলোর দিকে মনোযোগী হয়ে যান। জনগণ যেরকম রাস্তায় ছিল ওরকম রাস্তায় থেকে যায়। এই জন্য ব্রেক্টের বিখ্যাত আপনার কবিতার লাইন আছে, এরকম পুরোটা না বললেও এরকম বলতে হবে যে আপনার বিপ্লব হবে, অসুবিধা নাই। হ্যাঁ, ভিক্ষুকই থেকে যাবে, হয়তো আগে ভিক্ষুক ঘোড়ায় ভিক্ষা করতো, এরপরে হাইটা ভিক্ষা করবে, তার ঘোড়াটাও নিয়ে যাবে। আমি আসছি, রনি যেটা বললেন সেটার সাথে একটা জিনিস একটু যোগ করি। সেটা হলো মানে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই শক্তিগুলো এইভাবে ভাববে, আই রিপিট, এইভাবে ভাববে, এই এক্সপেকটেশনটাও ঠিক না। আমি শুরুর অংশে যে কথাটা বলেছিলাম, ও কেন এসেছিল আসলে, ও খুবই টিপিক্যাল একটা পচে যাওয়া সমাজের একজন প্রতিনিধি। আমি এদের কথা শুধু বলছি না, গত কয়েক বছরে বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়াটা একটা ক্যান্সারের মতো হয়েছে। আপনার বয়স শেষ হওয়া পর্যন্ত আপনি বিসিএস পরীক্ষা দেওয়া বন্ধ করবেন না।
বিসিএস পরীক্ষা দিয়েছে, মানে আমরা তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে লাইন দিয়ে শুধু বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। তাদের ফার্স্ট ইয়ার থেকে প্রচুর স্টুডেন্ট যারা একটু দুর্বল সাবজেক্টে পড়ে তারা অন্য কিছু পড়ে না, বিসিএস পড়ে। কি আছে এর মধ্যে? আপনি কেন এত ক্রেজি? ভালো চাকরি আছে, ধরুন আমি নাম বলছি, বাংলাদেশ ব্যাংকের এডি, খুবই ভালো চাকরি, ওই চাকরি ছেড়ে চাকরির মধ্যে থেকে ক্রমাগত বিসিএস দিচ্ছে, আবার বিসিএস এ থেকে ক্রমাগত পরীক্ষা দিচ্ছেন প্রশাসন পুলিশ হওয়ার জন্য। দ্যাটস মোর দেন এনাফ টু সে অ্যাবাউট দিস ইয়াং পিপল। আই এম সরি এভাবে বলার জন্য, আমি ওদেরকে ওভার এস্টিমেট করি না একেবারেই।